মৃত্যুর হারও প্রায় অর্ধেক নেমে এসেছে। সাক্ষরতার হার 63 জায়গায় প্রায় 75% উন্নীত হয়েছে। জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেখানে 531 থেকে বেড়ে এটা 632-এ দাঁড়িয়েছে। এবং জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 153 দেশের মধ্যে 93তম ছিল 2009 সালে, যেটা 50-এ এসে দাঁড়িয়েছে 1919 সালে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের 7 নম্বরে। আমাদের দেশে যে মোট শ্রমশক্তি তার 34% নারী কর্মী, যা ভারতে 18% এবং পাকিস্তানে 8%-এর মতো। এই যখন অবস্থা, এর মধ্যে আমরা কোভিড-এর দ্বারা আক্রান্ত হয়েছি এবং করোনা ভাইরাস দেশের মানুষের জীবন ও জীবিকার উপর বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। আমাদের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী মানুষের জীবনহানি সহ 19-20 অর্থ বছরে অর্থনীতিতে প্রায় $10 বিলিয়ন ক্ষতি হয়েছে। কোভিড-19 জনিত অভিঘাত মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী আপনি 4টি নীতি কৌশল এবং পর্যায়ক্রমে 23টি অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষা প্যাকেজ ঘোষণা করেছেন, যার পরিমাণ $1,24,000 কোটি টাকার বেশি। এটা US ডলারে $14.6 বিলিয়ন সমান এবং জিডিপির 4.4%। এখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে $10 বিলিয়ন, কিন্তু আপনি যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন এটা তার চেয়েও বেশি, $14 বিলিয়ন সমান। বিগত 12 বছরে দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকায় প্রণোদনা প্যাকেজ সমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ফলে দেশের অর্থনীতি অল্প সময় কোভিড পূর্বাবস্থায় ফিরে এসেছে। আমাদের যে অর্থনীতির পুনরুদ্ধার হয়েছে, আমরা যে কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছি, তার কয়েকটি ইন্ডিকেটর আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আমাদের আমদানি ব্যয় আপনি যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা কোভিড পূর্ব অবস্থার চেয়ে উপরে চলে আসছে। আমাদের মাসিক গ্যাস ব্যবহার, যেটা ইন্ডাস্ট্রি বেসিক্যালি করে থাকে, সেটা এপ্রিল মাসে যেখানে নেমে গিয়েছিল, নভেম্বর মাসে কিন্তু গত অর্থ বছরের চেয়ে উপরে চলে আসছে এবং শীতকালের কারণে এটা আবার নেমে আসলেও এটা গত বছরের ফেব্রুয়ারি মাসে যে লেভেলে ছিল এখন সেই লেভেলের কাছাকাছি রয়েছে। আমাদের যে মাসিক বিদ্যুৎ ব্যবহার মাননীয় প্রধানমন্ত্রী, এটা এপ্রিল মাসে নেমে গিয়েছিল, কিন্তু জুন মাস থেকে এটা পুনরুদ্ধার হয় এবং আগস্ট সেপ্টেম্বর মাসে এটা হাইস্ট লেভেলে চলে যায়। তো বিদ্যুৎ ব্যবহারও আমাদের বেড়ে গেছে, কোভিড-এর পূর্ব অবস্থায় ফিরে গেছে। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডেক্স, এটা আমরা দেখি যে এপ্রিল মাসে সর্বনিম্ন নেমে গিয়েছিল, কিন্তু জুন মাসে যদি আমরা দেখি গত অর্থ বছরে জুন মাসের চেয়ে এটা উপরে চলে গেছে এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পরবর্তী সব মাসগুলোতে আমাদের আগের বছর একই সময় যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ছিল তার উপরে চলে গেছে। সামাজিক সুরক্ষা কার্যক্রমে একটি নতুন ধারা সৃষ্টি করা হয়েছে, যেটা আমি এখানে উল্লেখ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, এর মধ্যে 9টি প্যাকেজ সামাজিক সুরক্ষা সংক্রান্ত। এর মধ্যে গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ অন্যতম একটি কর্মসূচি, যা সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনে নতুন এক ধারার সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্ভাবক এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশে গৃহ নির্মাণ কার্যক্রমকে প্রণোদনা প্যাকেজের আওতায় এনে ব্যাপক ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। এই একটি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে 3টি লক্ষ্য অর্জিত হবে। 1, গৃহহীন ও ভূমিহীন অতি দরিদ্র মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনা সম্ভব হবে। অবহেলিত মানুষ, বিশেষ করে নারীদের সামাজিক ক্ষমতায়ন করা হবে। এবং 3, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, গ্রামীণ অর্থনীতিকে করোনা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যাবে। দ্রুত দারিদ্র্য বিমোচন এবং কোভিড-19 জনিত অভিঘাত মোকাবেলা করে উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা প্রবর্তনের জন্য প্রয়োজন ব্যাপক বিনিয়োগ। আমাদের রাজস্ব জিডিপির অনুপাত এখনো যথেষ্ট কম, সেজন্য আমাদের অর্থায়নে নতুন উৎস অনুসন্ধান করা জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা 2টো উৎস শুরু করেছি কাজ। প্রথম যে উৎস, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের একটা আইন করে দিয়েছেন, স্বশাসিত সংস্থা সমূহের উদ্বৃত্ত অর্থ সরকারি তহবিলে জমা প্রদান। এই আইনের আওতায় গত অর্থ বছরে আমরা 16,000 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছি এবং এই অর্থ বছরে 15,800 কোটি টাকা সংগ্রহ হবে, যার পুরোটাই আমরা উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়নে ব্যবহার করেছি। দ্বিতীয় উৎস,
মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনা অনুযায়ী রিজার্ভের অর্থ উন্নয়ন কার্যক্রমে ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করেছে, যা মাননীয় প্রধানমন্ত্রী 7/12/2000 তারিখে সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। এই দুটি উৎস হবে আমাদের যে নিয়মিত রাজস্ব সংগ্রহের মাধ্যমে যে আমরা উন্নয়ন প্রকল্পটা বাস্তবায়ন করি, তার সাথে এডিশনাল। রিজার্ভের অর্থ উন্নয়ন কার্যক্রমে ব্যবহারের ধারণাটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজের, এবং তিনি নিজেই প্রস্তাবিত তহবিলটির নাম বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল ঠিক করে দিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, দক্ষিণ এশিয়ায় এরূপ তহবিল এটাই প্রথম। এছাড়া অন্যান্য দেশ এই রিজার্ভের অর্থ দিয়ে তহবিল করেছে, কিন্তু সেটা ডিফারেন্ট ভাবে। কিন্তু সরাসরি রিজার্ভের অর্থ দিয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পৃথিবীতে বাংলাদেশই প্রথম। বিএডিএফ এর আওতায় প্রথমত প্রাথমিকভাবে আমরা বন্দর ও বিদ্যুৎ খাতে কার্যক্রম অর্থায়ন করা হবে, কারণ এই দুটি হলো আমাদের কৌশলগত অবকাঠামো। এর উপর নির্ভর করবে আমাদের অন্যান্য খাতে বিনিয়োগ। সেজন্য প্রথমে আমরা এই দুটি খাতকে চিহ্নিত করেছি। আমরা আপাতত ঠিক করেছি যে বছরে $2 বিলিয়ন সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তাতে আমাদের 3 থেকে 6 মাসের রিজার্ভ সংগ্রহ আমাদেরকে রাখতে হয়। তো আমরা ঠিক করেছি যে আমরা যেটা সর্বোচ্চ 6 মাসের রিজার্ভই আমরা রাখবো, রেখে বাকিটা আমরা এখানে বিনিয়োগ করব। এই মুহূর্তে আমাদের যে রিজার্ভ আছে এটা 9 মাসের সমপরিমাণ। তবে যখন আমরা যদি কখনো এই রিজার্ভ কমে যায়, তাহলে আমরা এই একটা সচেতন ভাবে এটা বিনিয়োগ করব, যেন 6 মাসের আমদানি ব্যয় আমরা সবসময় মেটাতে পারি। বিএফডিএফ থেকে অর্থায়নের জন্য প্রথম প্রকল্প হিসাবে পায়রা বন্দরে রাবানাবাদ চ্যানেলে ক্যাপিটাল রেজিং কার্যক্রম নির্বাচন করা হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী বিগত 1/3/2021 তারিখে অনুমোদন করেছেন। এইখানে একটু বলে রাখা ভালো, যেটা আমাদের মুখ্য সচিব মহোদয় বলেছেন, যে এই প্রকল্প বাস্তবায়নে সরকারের প্রথমে এটা পিপিপির আওতায় করার প্ল্যান ছিল, এবং সেই পিপিপির আওতায় যেটা করার প্ল্যান ছিল সেখানে উচ্চ সুদে ঋণ নিয়ে এটা বাস্তবায়ন করা হতো। তখন এটাকে আমরা আপনার নির্দেশে প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ বিভাগ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় আমরা একত্র বসে আমরা ঠিক করি যে না, এটা আমরা যদি নিজস্ব তহবিলে বিনিয়োগ করি তাহলে অনেক অর্থ সাশ্রয় হবে। এবং ফাইনালে দেখা গেল যে প্রায় 53% অর্থ আমরা সাশ্রয় করতে পেরেছি এই নিজস্ব তহবিলে বাস্তবায়ন করে। আমি প্রধানমন্ত্রী, আজকে এই বিআইডিএফ এর আনুষ্ঠানিক উদ্বোধন আপনি করবেন আমরা আশা করি, এবং এই তহবিলের আওতায় প্রথম প্রকল্প হিসাবে পায়রা বন্দরের রাবানাবাদ চ্যানেলে ক্যাপিটাল রেজিং কার্যক্রম সংক্রান্ত একটা ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করা হবে। আমাকে শোনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। অর্থ সচিব মহোদয়কে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দিলে কয়েকটি প্রাসঙ্গিক তথ্য এখানে উপস্থাপন করতে চাই। আমাদের বাংলাদেশে রাজনৈতিক সরকার এবং নেতৃত্বকে অবমূল্যায়ন করার একটি থাকে। আপনার সময়ে কি কি হয়েছিল তার একটা সংক্ষিপ্ত, আমি আমার মনে হয় এতগুলি দিতে পারবো না, যেগুলি আজকে সকালে আমার মনে পড়েছে সেগুলি আমি লিপিবদ্ধ করেছি, যদি অনুমতি দেন বলতে চাই। অবকাঠামো উন্নয়নে পিপিপি মডেল আপনি প্রবর্তন করেছেন, ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতি প্রবর্তন করেছেন, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান করেছেন, প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য আইন নীতিমালা প্রবর্তন করেছেন, বিদ্যুৎ জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণ সহজ করার জন্য নীতিমালা ও আইন প্রণয়ন করা হয়েছে, টেলিভিশন ও বেতার সম্প্রচার খাত বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হয়েছে, টেলিকমিউনিকেশন ব্যবসায় মনোপলি ভেঙে দিয়ে একাধিক অপারেটরদের নিয়োগ সুযোগ দেওয়া হয়েছে, পার্সপেক্টিভ প্ল্যান করেছেন, ভিশন 2021, ভিশন 2041 ডেল্টা প্ল্যান আপনি প্রণয়ন করেছেন, ন্যাশনাল সোশ্যাল সেফটি স্ট্র্যাটেজি প্রবর্তন করা হয়েছে, মেট্রো রেল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে, 9 লক্ষ গৃহহীনকে পর্যায়ক্রমে গৃহ প্রদানের কর্মসূচি চালু করেছেন, কর্ণফুলীর টানেল নির্মাণের কাজ চলছে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে 4 লেনে উন্নীত হয়েছে, ব্যাংক ঋণের সুদ 1 অঙ্কে কমিয়ে আনা হয়েছে, কৃষি সেচ ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে, নারীর ক্ষমতায়ন করা হয়েছে,
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছে, ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধার বিস্তার ঘটানো হয়েছে, 4G টেকনোলজি প্রবর্তিত হয়েছে, কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে, সরকারি অফিসে সেবা প্রদানে তথ্য প্রযুক্তির ব্যবহার প্রবর্তিত হয়েছে, পেনশন সহ বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের ভাতা ডিজিটাল পদ্ধতিতে প্রেরণ করা হচ্ছে, 100টি ইকোনমিক জোন স্থাপন করা হচ্ছে, হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে, কয়লা ভিত্তিক মেগা পাওয়ার প্ল্যান্ট স্থাপিত একটি হয়েছে এবং আরো হচ্ছে, এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর স্থাপন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, এটি যদি আমি আরো করি তাহলে হয়তো আরো বেশি যাবে। আমি এটাতে থামতে যাচ্ছি, কারণ আমরা আজকে পায়রা নিয়ে যেহেতু কথা বলবো, আমরা আপনার অনুমতি পেলে পায়রা বন্দরের উপর একটি ভিডিও চিত্র দেখাতে চাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। 1971 সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে নদীমাতৃক দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দরকে কাজে লাগাতে চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর জীবনযাত্রার সার্বিক মান উন্নয়ন করে দেশের সমৃদ্ধি ত্বরান্বিত করার প্রত্যয়ে গত নভেম্বর 2013 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পায়রা বন্দরকে গড়ে তোলার জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। পায়রা বন্দরের স্বল্প মেয়াদের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের পর 4টি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মধ্যমেয়াদী কার্যক্রম শুরু হয়েছে। সরকারি অর্থায়নে 6 লেনের সংযোগ সড়ক ও 6 লেনের 1.2 কিলোমিটার দীর্ঘ সেতু সহ বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। বর্তমানে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে বিশ্ববিখ্যাত বেলজিয়ান রেজিং কোম্পানি ইয়ানডে নিয়ে কর্তৃক 6.3 মিটার গভীরতার রক্ষণাবেক্ষণ রেজিং চলমান রয়েছে, যার ফলে বাণিজ্যিক জাহাজের মাধ্যমে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলোতে নিরবচ্ছিন্ন কয়লা সরবরাহ করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে 75 কিলোমিটার দীর্ঘ, 125 মিটার প্রস্থ এবং 10.5 মিটার গভীরতার চ্যানেল খননের স্কিম হাতে নেওয়া হয়েছে। পিপিপি পদ্ধতিতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পটির ভ্যাট ট্যাক্স ব্যতীতই খরচ 10,559 কোটি টাকা। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশীয় অর্থায়ন পদ্ধতির এই স্কিমের সংশোধিত ব্যয় 4,950 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী সিদ্ধান্তে প্রকল্পটির খরচ পিপিপি অর্থায়ন অপেক্ষা 5,608 কোটি টাকা কমেছে, অর্থাৎ পূর্বের চুক্তির থেকে 53% ব্যয় হ্রাস পেয়েছে। স্কিমটি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবিত বিকল্প অর্থায়ন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড BIDF ব্যবহার করা হবে। এতে প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন সহ পায়রা বন্দর কর্তৃপক্ষ প্রথম ব্যবহারকারী হিসেবে এই স্কিমের সুবিধা পাবে। এটি বাস্তবায়িত হলে 40,000 হতে 50,000 ডেডওয়েট টনের জাহাজ প্রবেশ করতে পারবে। এর ফলে আমদানি রপ্তানি আরো বৃদ্ধি পাবে, যা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আলোচ্য মধ্যমেয়াদী প্রকল্পসমূহ 2023 সালের মধ্যে বাস্তবায়ন করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দরের কার্যক্রম শুরু করা যাবে। এই সকল পরিকল্পনা বাস্তবায়িত হলে 2035 সালের ভেতরে পায়রা বন্দর দেশের একটি অন্যতম আধুনিক লাভজনক বন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে। পায়রা সমুদ্র বন্দরটির কার্যক্রম শুরু হবার পর বন্দরকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে পাল্টে যেতে শুরু করেছে দেশের দক্ষিণাঞ্চলের চিত্র। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। উন্নয়নের এই গতি অব্যাহত রাখতে পায়রা বন্দর হয়ে দাঁড়াবে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ভবিষ্যৎ। রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল চলাচল চালু হলে দেশের মধ্যাঞ্চলে উত্তর দক্ষিণে বিস্তৃত দেশের তৃতীয় অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠা পাবে।
যা পথ দেখাবে স্বপ্নের বাংলাদেশকে, পথ দেখাবে 2041 সালে উন্নত বাংলাদেশে। সুধীমণ্ডলী, এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের উদ্বোধন এবং পায়রা বন্দর লাবনাবাদ ড্রেজিং কর্মসূচির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সম্মানিত মুখ্য সচিব, সিনিয়র সচিব অর্থ বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মহোদয়গণ, পায়রা বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান, সোনালী ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং অর্থ বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিলেন। আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে আমরা উন্নয়নশীল অর্থনীতির সকল শর্ত চূড়ান্তভাবে পূরণে সক্ষম হয়েছি। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও টেকসই উন্নয়ন কৌশল গ্রহণের কারণে। তারই বরিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা বিশ্ব অবাক চোখে দেখছে। এছাড়া মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প এখন দ্রুত বাস্তবায়নের পথে। উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার বিভিন্ন কৌশলগত প্রকল্পে বিনিয়োগের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা প্রসূত আজকের এই বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড গঠন। আজকের বিআইডিএফ এর এই উদ্বোধন এবং পায়রা বন্দর লাবনাবাদ চ্যানেলের ড্রেজিং কর্মসূচির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি দেশের অর্থনীতির অগ্রযাত্রায় একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে। এই আয়োজনের অংশীদার হতে পেরে বাংলাদেশ ব্যাংক পরিবার গর্বিত ও আনন্দিত। সাধারণত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বৈদেশিক মুদ্রা যোগান উন্নয়ন সহযোগীদের নিকট থেকে ঋণ গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। তবে সরকারের অগ্রাধিকার খাতে কৌশলগত প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি অংশের সুবিবেচনা প্রসূত ব্যবহার এর উদ্যোগ যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা রিজার্ভের এরূপ অর্থায়নের তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদি পর্যালোচনা সহ দেশের সম্ভাব্য আমদানি ও অন্যান্য বৈদেশিক দায় পরিশোধের সক্ষমতা সংক্রান্ত সীমাবদ্ধতারও বিবেচনায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ দেশের বৈদেশিক মুদ্রা বর্তমান রিজার্ভ 43 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেলেও উক্ত উচ্চ মধ্যম আয়ের দেশে উত্তরণকালে এটি পর্যাপ্ত কিনা তা নিশ্চিত করে বলা যায় না। এছাড়া বাংলাদেশকে পুরোপুরি উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করতে ব্যাপক হারে দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন হবে। এ লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং বৈদেশিক দায় পরিশোধের সক্ষমতার মানদণ্ড হিসেবে দেশে স্থিতিশীল বৈদেশিক মুদ্রা রিজার্ভ সার্বক্ষণিক বজায় রাখা জরুরি। যেমনটি অর্থ সচিব মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বলেছিলেন, দেশের 6 মাসের সম্ভাব্য আমদানি দায়ের সমপরিমাণ রিজার্ভ যেন সার্বক্ষণ বজায় থাকে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে স্থানীয়ভাবে বিনিয়োগে কিছু সীমাবদ্ধতা থাকলেও বিশেষ বিবেচনায় শুধুমাত্র সরকারের কৌশলগত অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে
অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচিত প্রকল্প সমূহ রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে অর্থায়নকে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক মনে করছে। এছাড়া সরকারের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পের জন্য উন্নয়ন সহযোগীদের নিকট হতে গৃহীত ঋণের সুদহার আপাতত দৃষ্টিতে কম মনে হলেও এসব ঋণের ক্ষেত্রে প্রায় উন্নয়ন সহযোগীদের কথা মতো পরামর্শক নিয়োগ, সুদ ছাড়া বিভিন্ন নামে নানা ধরনের ফিজ চার্জেস আরোপ, অনুপযুক্ত প্রযুক্তি ও পণ্য সহ অন্যান্য অস্বস্তিকর শর্ত আরোপের বাধ্যবাধকতায় পড়তে হয়। ফলে প্রকৃত ঋণ ব্যয়ও অনেক বেড়ে যায়। এসব দিক বিবেচনায় সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক ঋণের বিকল্প উৎস হিসেবে রিজার্ভ থেকে বিনিয়োগ নিঃসন্দেহে অধিকতর সুবিধাজনক। অপরদিকে বেসরকারি খাতের রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহের জন্য বিদেশ হতে সহজলভ্য ও স্বল্প সুদের ঋণ গ্রহণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, লং টার্ম ফাইন্যান্সিং এবং গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড থেকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রার ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। আশা করা যাচ্ছে সরকারের অন্যতম মেগা প্রকল্প পায়রা বন্দর রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং কর্মসূচিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থায়নের ফলে দেশের বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। ইতপূর্বেও মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে বাংলাদেশ বিমান নতুন উড়োজাহাজ ক্রয়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে অর্থায়ন করে বৈদেশিক মুদ্রায় সাশ্রয় বাংলাদেশ ব্যাংক ভূমিকা রাখতে পেরেছে। বৈদেশিক মুদ্রার এরূপ ইতিবাচক ব্যবহার এর সুচিন্তিত পরিকল্পনার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। পরিশেষে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড উদ্বোধন এবং পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং কর্মসূচির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের এই ঐতিহাসিক ক্ষণে অংশীদার হওয়ার সুযোগ পেয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। গভর্নর মহোদয়কে ধন্যবাদ। শ্রীমণ্ডলী, এবার বক্তব্য রাখবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালেদ মাহমুদ চৌধুরী এমপি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন, পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ড্রেজিং কর্মসূচির ত্রিপক্ষীয় ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। উপস্থিত আছেন মাননীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব অর্থ মন্ত্রণালয়, গভর্নর বাংলাদেশ ব্যাংক, সচিব নৌ পরিবহন মন্ত্রণালয়, সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, চেয়ারম্যান পায়রা বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান সোনালী ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক সোনালী ব্যাংক সহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার জন্মশতবার্ষিকীতে আমরা দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি আমরা উপস্থিত হয়েছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্টে রাতের অন্ধকারে ঘাতকের হাতে নির্মম ভাবে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল শেখ সহ 15ই আগস্টের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং মা বোনের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি।
যেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেটার উদ্ভাবক আপনি, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। 1981 সালের 17ই মে আপনি বাংলাদেশে এসে বাংলাদেশের হাল ধরেছিলেন। সেদিনই আপনি বলেছিলেন, ক্ষমতা নয়, আমি বাংলার উন্নয়নে কাজ করতে চাই। 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর শাসক গোষ্ঠী বাংলাদেশকে উল্টা পথে পরিচালিত করেছে এবং 21 বছর যাবৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু রাজস্ব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যে দেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবকিছু অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের বিরোধীদেরকে পুনর্বাসন করা হয়েছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সাহসিকতার সঙ্গে বাংলার নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মানুষ যখনই আক্রান্ত হয়েছে, আপনার নেতৃত্বে সেই পথ পাড়ি দিয়েছে। আপনি বাংলাদেশের মানুষকে অর্থনীতির মুক্তি এনে দিয়েছেন। দরিদ্র দেশকে আপনি উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। উন্নত দেশের লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করেছেন। আপনার এই জাদুকরী নেতৃত্বে আমরা এই করোনা মহামারীর সময়ও আমাদের অর্থনীতি ভেঙে পড়েনি, সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে। ইতিমধ্যেই আপনার এই জাদুকরী নেতৃত্বের কারণে কমনওয়েলথ মহাসচিব আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং আপনি বাংলাদেশের মানুষকে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষকে সাহসী করে তুলেছেন। সমগ্র পৃথিবী যখন মুখ থুবড়ে পড়েছিল, তখন আপনি এই জায়গায় সাহসিকতার সঙ্গে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আজকে এই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আপনি যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যার উদ্বোধন আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনি করবেন, সেই জায়গায় নৌ পরিবহন মন্ত্রণালয়কে আপনি বেছে নিয়েছেন। এই জন্য আপনার কাছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সেই কাঙ্ক্ষিত একটি জায়গায় আমরা পৌঁছে গেছি, যেই স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছর লড়াই সংগ্রাম করেছেন, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন একটি সোনার বাংলা বিনির্মাণের জন্য। আপনার নেতৃত্বে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দ্বার প্রান্তে আছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আপনার এই সাহসিক নেতৃত্বের জন্য আপনার কাছে কৃতজ্ঞ। এই কাঙ্ক্ষিত আগামীর দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি নতুন ফলক আমরা আজকে অর্জন করতে যাচ্ছি, যেটা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন তহবিল আজকে উদ্বোধন হবে। রামনাবাদ বন্দরে, পায়রা বন্দরে রামনাবাদ চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং কর্মসূচির অর্থায়নে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নবগঠিত এই তহবিলের প্রথম গ্রাহক হিসাবে নৌ পরিবহন মন্ত্রণালয় একটি সংস্থা পায়রা বন্দর কর্তৃপক্ষকে নির্বাচিত করে আবারও আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় পরিবার আনন্দিত। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে দেশের অর্থনৈতিক অঙ্গনে রচিত এই ঐতিহাসিক ঘটনার অংশীদার হতে পেরে আমরা সকলেই নিজেদেরকে ধন্য মনে করছি। আমি মুজিব বর্ষের এই সময়ে এই সকলকে আকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আপনার নির্দেশনা অনুযায়ী নৌ পরিবহন মন্ত্রণালয় আমরা সেভাবে এগিয়ে যাব এবং এই চুক্তি ফলপ্রসূ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তা নিরলসভাবে পরিশ্রম করেছেন, মেধা বিনিয়োগ করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পায়রা বন্দর কর্তৃপক্ষকেও সেই কৃতজ্ঞতা জানাচ্ছি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ।
এবার বক্তব্য রাখবেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল এফসিএ এমপিএ। ধন্যবাদ। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বিএনডিএর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতে মুজিববর্ষ স্বাধীনতা সংগ্রাম জয়ন্তী উদযাপনের মায়ের মুখে এই গভীর ভক্তি ও বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি বাংলাদেশের তৈরি করা উজ্জ্বলতমার ছায়া শ্রীবিদ্যা সাহিত্য আছে। বাঙালি মানুষ হতে স্বাধীনতার বাসনা সঞ্চালক, বাঙালি ব্রহ্মপুত্র, ওনার বাংলা শক্তিশালী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির শরীর ব্রহ্মতা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য আমি স্মরণ করছি জাতির জন্মকরণ 1975 সালের 15 আগস্ট বাংলাদেশে শত বছর আমি স্মরণ করছি যখন শহীদ জাতির চালু থেকে বিভিন্ন ভালোবাসায় সরকারের সাথে আরো স্মরণ করছি আমাদের স্বাধীন থেকে স্বাধীনতা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের বিনিময়ে আমরা স্বাধীন সে সকলে স্মরণ করছি প্রধানমন্ত্রী শরীর 30 সাল আমি স্মরণ করছি কোভিড-19 মহামারীর কারণে আমাদের দরকার হারিয়েছি তাদের সুসন্তপ্ত পরিবার সদস্য যারা নদীর সুরক্ষা করবেন আমি তাদের আত্মার নাম প্রার্থনা করছি। আমাদের প্রধানমন্ত্রী আমি জানি জাতির পিতা স্বাধীনতা ব্যবহৃত করে একটি ধ্বংসস্তূপ গান নিয়ে দেশ পুনর্গঠনের সূচনা করেছিলেন। মাত্র 3.5 বছর শাসনামলে দেশের জন্মভূমিতে এবং 70টি বিদ্রোহী দ্বারা ছিল তবে ঢাকার যত্ন জাতির পিতায় করতে উন্নয়নের গতিশীল ছায়া করে সে ঘুরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন আইন সব ছিল দেশের মানুষকে গৌরী জাতির পিতা দেশের মানুষকে সাথে নিয়ে আমাদের জন্য যে গৌরী দিয়েছিলেন আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং আঞ্চলিক একটি কথা। আমাদের প্রধানমন্ত্রী আমি জাতির পিতার আমরা মাঝে আমার জাতির পিতাকে দেখছিলাম, তাই আমাদের সম্পর্কের কারণে একটি মাতৃদায়িত্ব বঙ্গবন্ধু যেখানে বেরিয়ে গেছিলেন সেখান থেকে আমরা যাত্রা শুরু দেশের মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধু তোমার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা হাত ধরেই বাস্তবায়িত হবে আমরা বিশ্বাস আছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি নতুন বলুন আগেই বাংলাদেশের সংগ্রাম করে ডিপ্লোমায় 96 থেকে 2001 এবং 2008 থেকে এ পর্যন্ত আমি দেশকে নেতৃত্ব দিয়ে আসছি। আপনার ঘনিষ্ঠ দূরদর্শী এবং দূরভাবে নেতৃত্বে বাংলাদেশ এর মাঝে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ এবং সম্পূর্ণ দেশ থেকে উন্নয়ন সদস্যে উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জন্য এই তাৎপর্য জন্য গোটা জাতি আজ উজ্জীবিত গর্বিত। আমি অন্তরের অবস্থা থেকে আপনার জানাই আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী আপনার ভবিষ্যৎ নেতৃত্বে বাংলাদেশ বিগত 1 যুগের বেশি সময় ধরে আমাদের সাংস্কৃতিক তৈরিতে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। আমাদের উচ্চসচিব মহোদয় সেটা আমাদেরকে দেখিয়েছেন এবং স্মরণ করছে। জিডিপিতে বলতে 2008 অর্থ বছরে 5.5% থেকে দিল্লিতে 2018-19 সালে 8.1% পাণ্ডবী কোভিড-19 কারণে সমগ্র বিশ্ব অর্থনীতি পুরোটাই ছিল মন্ত্রণালয়। তারপরে বিগত অর্থ বছরে আমরা জিডিপিতে 5.2% করতে সক্ষম হয়েছি, যা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশের উপরে আমাদের অবস্থান। আপনার সমগ্র সিদ্ধান্তে আমাদের অর্থনীতি আলাদা মতে ঘুরে আসতে শুরু করেছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সুপ্রিম মন্ডলী আপনারা জানেন বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে
বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ এই অবস্থান নির্ণয় করে তাকে দেখতে পাই আমরা দ্বিতীয় অবস্থানে আমরা বিরাজমান। 2007-8 সালে আমাদের রিজার্ভ পরিমাণ ছিল 6.1 বিলিয়ন ডলার, যা দিয়ে কোনোভাবে 3 মাসের আমদানি ব্যয় 92। আওয়ামী লীগ সরকারের দায়িত্ব নেওয়ার পর 2 বছরের মধ্যে রিজার্ভ প্রথমবারের মতো 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে 2009 সালে। এরপর 4 বছরের মধ্যে 2013-14 সালে 20 বিলিয়ন এবং 1 বছরের মাথায় 2015-16 অর্থ বছরে 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। পরবর্তী 3 বছরে 18-19 সাল পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল 35-33 বিলিয়ন। 2019 সালের জুলাই মাস থেকে সরকার ঘোষিত প্রবাসীদের রেমিটেন্সে 2% কমার কারণে বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে আসতে শুরু করে। এরপর থেকে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ 2019-20 সালে 36 বিলিয়ন থেকে 1 বছরের কম সময় না জানে এখন 45 বিলিয়ন ডলার কাছে গেছে। এই রিজার্ভ 9 মাসের আমদানি ব্যয় করতে সক্ষম, যেখানে আইএমএফ গাইডলাইন অনুযায়ী তাদের কাম রোধ হচ্ছে যদি আমরা 3 মাসের আমদানি বেরোতে সক্ষম হই আমাদের রিজার্ভ থেকে, সেটি যথেষ্ট। ইনশাআল্লাহ আমি প্রধানমন্ত্রী আপনাকে বলতে পারি আগামী অর্থ বছরের মাঝে আমাদের বৈদেশিক রিজার্ভের পরিমাণ হবে 50 বিলিয়ন ডলার ইনশাআল্লাহ। বর্তমান বাংলাদেশ ব্যাংক কয়েকজন অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পৃথিবীর বিভিন্ন দেশের ট্রেজারি বন্ড অথবা আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে। এরূপ বিনিয়োগের ফলে বাংলাদেশ ব্যাংক বর্তমানে মার্কিন ডলারে দরে 100% কম এবং বিনিয়োগে 0.25% কম সুদ পাচ্ছে, যা প্রতিনিয়তই পরিবর্তনশীল এবং বর্তমানে উন্নতি। বাংলাদেশে ইআরডি আমরা তথ্য দিয়েছে, সেখানে দেখতে পাই তাদের মাধ্যমে সংগৃহীত বৈদেশিক ঋণের পরিমাণ অর্থায়নে আমাদের যে পরিমাণ ঋণ সুদ দিতে হয় সেটা গড়ে 1.3% কম হয়। এই হারে সুদ প্রদান করে আমরা গত 19-20 অর্থ বছরে 1 বছরেই আমরা 477 বিলিয়ন ডলার সুদ হিসেবে আমরা প্রস্তুত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এটা আমার সৃষ্টি, যেটা নাম আমি নাম করেছি, এর মাধ্যমে অবকাঠামোগত পরিমাণ বাস্তবায়ন করা হবে। আমি বিশ্বাস করি সরকারের বৈদেশিক ঋণের বিকল্প সোর্স তৈরি হবে এবং এই ধরনের ঋণের সুদ বর্তমানে বৈদেশিক ঋণ দেওয়ার সুদের তুলনায় অনেক কম। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন দেশের ট্রেজারি বন্ড বা আর্থিক প্রতিষ্ঠান রিজার্ভ বিনিয়োগ করে যে পরিমাণ সুদ পায় সরকারের প্রকল্পে বিনিয়োগ করে তার থেকে বেশি তারা লাভ করবে। অবকাঠামোগত বিনিয়োগ করে আমাদের অর্থনীতির আয়তন ও গভীরতা অনেক বেশি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের বৈদেশিক মুদ্রা কিভাবে কৌশলগত অবকাঠামো খাতে উন্নয়ন ব্যয় করা যায় তার জন্য পরীক্ষা করার জন্য একটি নির্দেশনা দিয়েছেন এবং তার হাত ধরেই বাংলাদেশ ব্যাংক এই মাসেই একটি নীতিমালা তৈরি করেছে। সেই অনুযায়ী কৌশলগত অবকাঠামো উন্নয়নে একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি তহবিলের নাম দিয়েছেন নিজেই দিয়ে আমাদের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চ্যানেলের গভীরতা বাড়ানো লক্ষ্যে আপনার চ্যানেলের ফিল্টারেসিং এবং মেইনটেনেন্সিং এই দুইয়ের জন্য মাধ্যমে আমরা সেখান থেকে অর্থ ব্যয় করব এবং সে অর্থনীতির মাঝ দিয়ে আমরা বিশ্বাস করি পায়রা বন্দরের জন্য আপনার চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সফলভাবে বাস্তবায়ন করবে। আমাদের প্রধানমন্ত্রী আপনি বিএনপির নামে রিজার্ভের অর্থ বিনিয়োগ সংক্রান্ত উন্নয়ন গঠন করে দেশের অর্থনীতিকে আরো সফল করার জন্য উদ্যোগ নিলেন। এই জন্য আমি আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি আপনার গতিশীল নেতৃত্বে আমরা নতুন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আমাদের অর্থনীতি জায়গাকে আরো বর্তমান করতে সক্ষম হব। আর এই ধারাবাহিকতায়
2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ বিদ্যমান বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। পূর্বে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবন দায়িত্ব স্বপ্ন সোনার বাংলাদেশ বিনির্মাণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার আমাকে ধন্যবাদ জানাই। সকলকে আমি অন্তঃস্থল থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার সাথে বিশেষ মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। সম্ভবত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। পরে বক্তব্য। একবার শেষ করে দিল তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আর মাত্র কয়েকদিন পরে জাতির পিতা মানে আমরা জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, কিন্তু 101 বছর তার জন্ম বর্ষ হবে। আর বাংলাদেশে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পদার্পণ করেছি। 26শে মার্চ আমাদের সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব, সেই প্রস্তুতি আমরা নিয়েছি। ঠিক সেই সময় আমরা আজকে উন্নয়নশীল দেশ, জাতিপিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। 2015 সালে নিম্ন মধ্যম আয়ের দেশ আর 2021 সালে মধ্যম আয়ের দেশ বা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে, নিজেদের অর্থনে কাজ করতে হবে। আমরা আমাদের দেশকে উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অনেক কাজ করা দরকার আছে। করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রা অনেকটা সীমিত হয়ে পড়ে, তো এখানে অনেককে আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু সাথে সাথে এই করোনা আরেকটি ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের রিজার্ভটা বৃদ্ধি পেয়েছে, আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, আর এখানে আমাদের খরচও অনেক কমে গিয়েছিল। তো এই রিজার্ভের টাকাটাকে আমাদের দেশের উন্নয়নের কাজে আমরা নিজেরা কিভাবে ব্যয় করতে পারি সেটাই আমরা চিন্তা করছি। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে, বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নিবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদা বোধ আসবে, আর আমরা যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। সেই চিন্তা ভাবনা থেকেই আমি চিন্তা করলাম যে আমাদের রিজার্ভের যেমন 6 মাস আমাদের আমদানির টাকাটা রাখতে হবে, কারণ প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ, যে সময় দুর্বিপাক হতে পারে, ফসল নষ্ট হতে পারে, আমাদের খাদ্য ক্রয় বা অন্যান্য ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, তাই আমরা 6 মাসের খরচের যে টাকাটা সেটাকে রেখে বাকি টাকা আমরা কিভাবে বিনিয়োগ করতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা। সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে আমরা নিজস্ব একটা তহবিল গঠন করব, যে তহবিল থেকে বিনিয়োগকারীরা তারা ঋণ নিতে পারবে এবং আমাদের দেশের যে অবকাঠামোগুলি উন্নয়ন হয় তার প্রচেষ্টা আমরা করব।
এবং আপনারা জানেন যে পায়রা বন্দরটা, এটা সম্পূর্ণ আমি নিজেই চিন্তা করেছিলাম যে আমাদের একটা বন্দর আরো প্রয়োজন এবং আমাদের গভীর সমুদ্র বন্দরটাও করতে হবে। ইতিমধ্যে মংলা বন্দরও আমরা চালু করেছি, যেটা বন্ধ ছিল, বিএনপি সরকারের আমলে বন্ধ করে দিয়েছিল, সেটা আমরা চালু করেছি। আর তাছাড়া আমাদের আরেকটা বন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, বা এটা ভবিষ্যতে আরো মাতারবাড়ি, সেখানেও কিন্তু একটা সমুদ্র বন্দর হচ্ছে। আর পায়রা বন্দরটা আমরা নিজের উদ্যোগেই করি। সেই ক্ষেত্রে আরেকটি বলবো যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের কতগুলি সুবিধা রয়েছে। আমরা যেমন ভারত, নেপাল, ভুটান, তাদেরকে ইতিমধ্যে আমরা আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিয়ে দিয়েছি। হয়তো আরো অনেক দেশই আমাদের এই বন্দর ব্যবহার করতে পারবে। কাজে ভবিষ্যতে আমরা গভীর সমুদ্র বন্দরও তৈরি করব। এই পায়রা বন্দরকে কেন্দ্র করেই কিন্তু সমুদ্র বন্দর গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। তো সেই সব কথা চিন্তা করেই আমরা আমাদের একটা নিজস্ব ফান্ড, নিজের অবকাঠামো উন্নয়ন বা সার্বিক উন্নয়নের জন্য আমরা তৈরি করেছি। সেই ফান্ডটা, যেটা বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল, তবে স্বাভাবিকভাবে একটু ইংরেজিতে নাম দিলে আবার একটু গালভরা নাম হয়, আর সকলে একটু আন্তর্জাতিকভাবে সেটা আবার একটু সবার দৃষ্টি আকর্ষণ করে, সে কথা মনে করি আমরা এই নামটা দিলাম বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, BIDF। তো আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, আমাদের অর্থ সচিব আছে, সকলে, এবং আমার বিশেষ করে আমার অফিসে প্রিন্সিপাল সেক্রেটারি এবং এদিকে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, আসলে এই বিষয়টা আমরা সকলে মিলে কিন্তু আলোচনা করেছি। আমার একটা ধারণা, আমি তাদেরকে বলেছি যে আপনারা দেখেন এটা করা যাবে কিনা। বিশেষ করে অর্থ সচিবকে আমি বলছি আমি এটা করতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি বলছি আমরা এটা করতে চাই, তা আপনার টাকা কি পরিমাণ আছে, আপনি কতটুকু এখান থেকে ব্যয় করতে পারেন কিনা। আর অর্থ সচিবকে বললাম যে এটাকে ব্যবহার করা বা কাজ করা কি করে করা যায়। তো আমি সত্যি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আমি আমার একটা ধারণা দিয়েছি এবং কিন্তু সেটাকে আপনারা কার্যকর করেছেন। আর সেই কাজটা আমরা করতে যাচ্ছি পায়রা বন্দর, যেটা রামনাবাদ নদীর তীরে। নদীটার নাম রামনাবাদ, কিন্তু বন্দরটার নাম পায়রা বন্দরই দিয়েছি। পায়রা তো শান্তির প্রতীক, সেটা হিসাব করে ওই বন্দরটা, এবং আপনারা জানেন যে সীমিত আকারে পায়রা কাজও কিন্তু শুরু হয়েছে। কাজী সেখানে এই রামনাবাদ ড্রেজিং এর জন্য প্রথম যে অর্থটা প্রয়োজন হবে সেটা আমরা এই ফান্ড থেকে দিতে যাচ্ছি। কাজে আমি এখন এই মুহূর্তে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, BIDF, অর্থাৎ বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল এর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশের একটি নবযুগের সূচনা হয়েছে আজকে, তার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এখন BIDF হতে অর্থায়নের জন্য প্রথম অবকাঠামো উন্নয়ন প্রকল্প হিসেবে পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং স্কিমটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটির অর্থায়ন বিষয়ে অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে। আমি ঋণ চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। উল্টায় হ্যাঁ হ্যাঁ, গুড।
অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরা একটু বড় করে দাও না, পুরো ফুল স্ক্রিন দাও। স্ক্রিনটা বড় করে দেখি। অনেক ধন্যবাদ। সভাপতির উপস্থিতি, এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি সত্যি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন যে প্রথম আমরা আমাদের নিজস্ব একটা বৈদেশিক মুদ্রার তহবিল করে আমরা আমাদের উন্নয়নের ক্ষেত্রে নিজস্ব অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে পারলাম। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মহাভূমির প্রতি। আমরা স্বাধীন বাংলাদেশ, জাতির পিতার স্বপ্ন ছিল এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলেছিলেন এবং অর্থনৈতিক যাত্রাও শুরু করেছেন। যে অর্থনৈতিক উন্নয়নের যে যাত্রা তিনি শুরু করেন, দুর্ভাগ্য যে সেটা তিনি শেষ করে যেতে পারেননি। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আর এক ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, আমার সবচেয়ে ছোট 10 বছরের ছোট্ট রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রোজিকে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা তাকে সহ আমাদের পরিবারের অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পর থেকে মূলত আসলে আমাদের স্বাধীন বাংলাদেশের যে অগ্রযাত্রাটা সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। যে চেতনা, চিন্তা, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেখান থেকে বাংলাদেশ দূরে সরে যায়। মূলত স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, জাতিপিতার খুনি তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা তো এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন বা উন্নয়নের কাজ করবে কেন? তারা করেনি। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। তখন থেকে আমাদের প্রচেষ্টা এই দেশটাকে কিভাবে আমরা উন্নত করব। প্রথম 5 বছর চেষ্টা করেছি, অনেক দূর এগিয়েছে। তারপরে আবার 8 বছর ক্ষমতায় থাকতে পারিনি। দ্বিতীয়বার যখন সরকারে আসলাম তারপর থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে সরকার আছি বলেই আজকে দেশের উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা ভোট দিয়ে আমাদেরকে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আসলে উন্নয়নটা তখনই হবে দেশটাকে যদি কেউ চিনতে পারে, জানতে পারে, দেশের মানুষকে ভালোবাসতে পারে এবং দেশটাকে যে উন্নতিটা যে অপরিহার্য দেশটার জন্য সেটা যদি কারো চিন্তা চেতনায় থাকে তখনই সে দেশের উন্নতি সম্ভব। আমাদের সীমিত সম্পদ, আমাদের জনসংখ্যা অনেক বেশি ভৌগোলিক সীমারেখার তুলনায় এদেশে ধারাবাহিক গণতন্ত্র চলেনি। মিলিটারি ডিক্টেটররা সময় সময় কখনো ওভারটলি কখনো কভারটলি অর্থাৎ কখনো দৃশ্যমান হয়ে কখনো অদৃশ্যভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছে। ক্ষমতা আমি আগেই বললাম যুদ্ধ অপরাধী আর খুনিদের হাতে থাকে সে দেশের কখনো উন্নতি হওয়া সম্ভব না। তা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করতে চেয়েছিলেন এবং আমাদের আশু করণীয় মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুদূর প্রসারী পরিকল্পনা এভাবে
যথাযথ পরিকল্পনা নিয়ে আমরা পদক্ষেপ নিয়েছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। বিশ্বে বাংলাদেশ ছিল কি ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগের দেশ। আর আওয়ামী লীগ ছাড়া অতীতে যারা ক্ষমতা ছিল ৭৫-এর পর, তাদের একটা প্রবণতাই ছিল বিদেশিদের কাছে হাত পেতে চলা, ভিক্ষা চাওয়া। ঠিক নিজের মর্যাদা নিয়ে চলতে হবে বা নিজের পায়ে দাঁড়াতে হবে, এই চিন্তাটাই তাদের মাথায় ছিল না। এটা হলো বাস্তবতা। আর আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন, যে সংগঠন নিয়েই তিনি এদের স্বাধীন করেছেন, যে স্বাধীনতার জন্য লাখো মানুষ রক্ত দিয়েছে, সে আওয়ামী লীগ সরকারে যখন এসছে, আওয়ামী লীগের চিন্তা হলো যে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, দেশকে উন্নত করতে হবে। আর আমাদের উন্নয়নের মূল পরিকল্পনাই হচ্ছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পর্যাপ্ত অর্থ সরবরাহ করে একেবারে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। আমাদের প্রবৃদ্ধি যেমন উচ্চ প্রবৃদ্ধি আমরা অর্জন করব, সাথে সাথে মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে, যার সুফল সাধারণ মানুষ পাবে। আর উন্নয়নটা যেন একেবারে সমগ্র বাংলাদেশে সমানভাবে হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সকল পরিকল্পনা গ্রহণ করেছি বলেই আজকে বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের চলতে হবে কি, যদিও করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে, কিন্তু এর মাঝেও আমাদের দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে এই তহবিল গঠন। আর আমি সত্যি আনন্দিত যে আজকে আপনারা এই উদ্যোগটা শুধু নেওয়া না, আজকে কার্যকর হচ্ছে। আপনি কিছুক্ষণ আগেই চুক্তি সই হলো যে রামনাবাদ চ্যানেলটা এটা রেজিং করা, এখানে যাতে আরো ড্রাফট বাড়ে, জাহাজ আসতে পারে এবং পোর্টটা যেন আরো চালু হতে পারে, এবং এর ফলে আমাদের পুরো দক্ষিণ অঞ্চলের অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলছে। এবং সেই অঞ্চলের মানুষগুলি যারা সবসময় ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই জীবন জীবিকা চালাতে হতো, দারিদ্র্যের কষাঘাতে যারা জর্জরিত ছিল, তাদের জীবন মান উন্নত হচ্ছে। বিদ্যুৎ আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি ইতিমধ্যেই, আর সেই সাথে সাথে অবকাঠামো উন্নয়নের কাজও চলছে। কাজে এর মাধ্যমে আমাদের উন্নয়নের ছোঁয়াটা সমগ্র বাংলাদেশেই চলবে। একসময় যেসব এলাকা মঙ্গা ছিল, সেসব এলাকার মঙ্গা নেই, মঙ্গা থাকবে না, মঙ্গা দূর হয়ে গেছে, এবং সেটাই হলো বাস্তবতা। কাজে আজকের বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ম্যাজিকটা কি, আমি বলি ম্যাজিক কিছুই না, ম্যাজিকটা হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, মানুষকে নিজের করে চিন্তা করা। কেউ শুধু হয়তো কারো সন্তানকে দুপায়ে দাঁড় করাবার চিন্তা করবে, আর আমার চিন্তা আমার বাবার কাছ থেকে যেটা শিখেছি, দেশের মানুষকে দুপায়ে দাঁড় করিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। এখানে অন্য কোনো কিছু না, একটাই চিন্তা যে এই দেশ স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাকে সুসংহত করা, আর স্বাধীনতার সুফলটা ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে পৌঁছায়। তার জন্য অর্থনৈতিকভাবে কিভাবে আমরা স্বাবলম্বী হব, কারো কাছে হাত পেতে চলবো না, নিজের পায়ে চলবো। আর উন্নয়নশীল দেশ হিসেবে তো এটা আরো বেশি বড় কর্তব্য আমাদের সামনে, বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, সেটাও আমাদের মোকাবেলা করতে হবে। কিন্তু সেটা আমরা করতে চাই নিজের দেশের উৎপাদন বৃদ্ধি করা, বাজার সম্প্রসারণ করা, আমাদের দেশের মানুষের চাহিদা যেমন পূরণ করবো, আমরা বিদেশেও পাঠাবো। পাশাপাশি সারা বিশ্ব গ্লোবাল ভিলেজ, এখানে এককভাবে কেউ চলতে পারে না। আজকে আমাদের পোর্ট, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এখন পায়রা পোর্ট, আবার মাতাবাড়িতেও অর্থাৎ মহেশখালী, সেটাও একটা নতুন পোর্ট আমাদের তৈরি হচ্ছে। আমরা শুধু নিজে ব্যবহার করবো না, ইতিমধ্যে ভারত, নেপাল, ভুটান, তাদেরকেও আমরা কিন্তু সুযোগ দিয়েছি, তারা এটা ব্যবহার করবে। এই রামনাবাদ চ্যানেল আমরা ড্রেজিং, শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি, মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে এসেছে, সেটা যদি আমরা খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে,
নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরো সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে এবং তারা আমাদের পোর্টগুলিও ব্যবহার করতে পারবে। তার ফলে আমাদের অর্থনীতি আরো মজবুত হবে। আমাদের চট্টগ্রাম পোর্টকেও আমরা এর সক্ষমতা আরো বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি মংলা পোর্ট যেমন চালু হয়েছে, সাথে সাথে এই দুটো হলে পরে আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারবে। কাজে আমি সেদিক থেকে মনে করি যে এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সত্যি কথা বলতে কি পড়া যখন করি তখন ওটাও অনেকের কাছে শুনছি এটা চলবে না, তো এটা কিভাবে হবে, এটা কাজে লাগবে না ইত্যাদি নানা কথা শুনতে হয়। তো এটা ঠিক, অনেক কিছু শুনতে হতে পারে, ওগুলি নিয়ে আমি চিন্তা করি না। যেহেতু আমার এই দেশটাকে আমি চিনি আর দেশের উন্নয়নের চিন্তা ভাবনা যেটা সবসময় বাবার বড় সন্তান হিসেবে পাশে থেকে জানার সুযোগ পেয়েছি। আর নিজে বাংলাদেশে যখন সব হারিয়ে আসতে পারিনি, 6 বছর আমাদেরকে আসতে দেওয়া হয়নি। যখন আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত করলো তখন একরকম জোর করে দেশে ফিরলাম। এমন জায়গায় ফিরেছিলাম যারা খুনিরা, যারা আমার বাবা মা ভাইদেরকে হত্যা করেছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা বিদেশি দূতাবাসে কূটনীতিক হিসেবে কাজ করছে। দেশের ভিতরে কেউ প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও হয়, কেউ কাউকে ভোট চুরি করে পার্লামেন্টেও বসায়। যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছেন তারাও এখানে বিচরণ করছে। ঠিক সেই পরিবেশে আমি এখানে দেশে ফিরেছিলাম একটা চিন্তা মাথায় নিয়ে, যে স্বপ্ন নিয়ে বাবা দেশ স্বাধীন করেছেন সেটা পূরণ করতেই হবে। তা আমি ধন্যবাদ জানাই যে আমার এই কাজের ক্ষেত্রে যারা আমার পাশে থেকেছেন, সবাই আন্তরিকতার সাথে কাজ করেছেন, যার ফলে আজকে এই করোনা মোকাবেলা করেও আমরা বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে এই প্রতিষ্ঠা এটা আমরা ধরে রাখতে পেরেছি। এবং ইনশাআল্লাহ আমরা আমাদের যে পরিকল্পনা 41 সালের মধ্যে বাংলাদেশ দেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে, ইনশাআল্লাহ সেটা আমরা করতে পারবো। আমরা আরো আগে চিন্তা করে রেখেছি, সেটা হচ্ছে 2100 সালের ডেল্টা প্ল্যান। যেহেতু বাংলাদেশ বদ্বীপ, কাজে এই অঞ্চলে মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গতিতে যেন অব্যাহত থাকে তার জন্য ডেল্টা প্ল্যানও আমরা করে দিয়ে গেলাম, যার ফলে এই বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে, মর্যাদা নিয়ে চলবে, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমরা সক্ষম হব, সেই আশাটাই আমি পোষণ করি। এবং সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, যেটা আমার নিজের জন্য সত্যি অত্যন্ত আনন্দের এবং আমি মনে করি আমার দেশবাসীর জন্য। আর আজকে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মাঝে নেই, কিন্তু আমি জানি যে বাংলাদেশটাকে তিনি এত গভীরভাবে ভালোবেসেছেন। আর তার পাশে ছিলেন সবসময় আমার মা, কাজে তাদের আত্মাও নিশ্চয় আজকে আনন্দিত হবে, খুশি হবে যে বাংলাদেশ আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের পায়ে এগিয়ে যাচ্ছে। শুধু উন্নয়নশীল দেশ না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করার সক্ষমতাও অর্জন করেছি। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, মুজিব বর্ষ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সেটাই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সাথে আবারও বলবো, করোনা ভাইরাসের সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চলবেন, কারণ দ্বিতীয় ওয়েভটা কিছু দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন, সেই অনুরোধটা আমার থাকবে। হ্যাঁ, টিকাদান কর্মসূচি আমরা শুরু করেছি, কিন্তু তারপরেও টিকা নেওয়ার পরেও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে, আর আজকের পায়রা বন্দরের ড্রেজিং, ক্যাপিটাল ড্রেজিং এর জন্য আমাদের বিআইডিএফ এর প্রথম যে অর্থ ঋণ চুক্তি হলো, তার জন্য অভিনন্দন জানিয়ে এবং এই সুফল দেশের মানুষ পাক, সেই আশা পোষণ করে আমি আমার প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সকলকে, আমাদের পরিকল্পনা কমিশন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সমবেত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন ক্রমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।